হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি লিটারেরি থিওরি এবং ক্রিটিসিজমের একটি টপিক সাইকো অ্যানালাইটিক ক্রিটিসিজম নিয়ে আলোচনা করব। এটি নিউ ক্রিটিসিজমের একটি পার্ট। যখনই আমরা সাইকো অ্যানালাইটিক ক্রিটিসিজমের কথা বলি তখনই ফ্রয়েড এবং ল্যাকানের কথা আমাদের মনে পড়ে যায়। তো আজকে আমি ফ্রয়েডের যে সাইকো অ্যানালাইটিক ক্রিটিসিজম আছে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলবো যে এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক দেওয়া থাকছে। তোমরা ওই ভিডিও লিঙ্ক এবং চ্যানেল লিঙ্ক ধরে এই চ্যানেলে গিয়ে এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। পিটার বারি তার বই বিগিনিং থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লিটারারি অ্যান্ড কালচারাল থিওরিতে সাইকো অ্যানালাইটিক ক্রিটিসিজমের কথা বলেছেন। তিনি তার বইয়ে বলেছেন যে এটা একটি লিটারারি ক্রিটিসিজমের ফর্ম, সাহিত্য ব্যাখ্যা করার সময় যা সাইকো অ্যানালাইসিসের কিছু টেকনিক্স হিসেবে ব্যবহার করা হয়। কীভাবে মানুষের মন কাজ করে এবং মানুষের আচরণের উপর কীভাবে সেক্সুয়াল প্রবৃত্তি বা ইনস্টিংক্টসের প্রভাব পড়ে তার উপর ফ্রয়েড কিছু থিওরি আবিষ্কার করেন। মানুষের স্বপ্ন বা ড্রিমসকে ব্যাখ্যা করে এবং কিছু পেশেন্টসদেরকে কিছু স্বাধীন আইডিয়াস ও মনোসমীক্ষকদের সাথে অ্যাসোসিয়েশনের দ্বারা তিনি মানুষের অবচেতন মনের কিছু কর্মকাণ্ডের ঝলক তুলে ধরেছিলেন। এরপর এই মনোসমীক্ষক বিষয় সংক্রান্ত সমালোচকরা একজন অথর বা ক্যারেক্টার্সদের অবচেতন মনের উপাদানগুলিকে প্রকাশ করেছেন। যাই হোক, এই ধরনের সমালোচনা সাধারণত খুব কমপ্লেক্স হয় আমাদের সাধারণ ধারণার চেয়ে, যা আমরা বিশ্বাস করে থাকি। এই বিষয়ে আমরা ফ্রয়েড এবং ল্যাকানের আইডিয়াসগুলো অপরিহার্য বলে মনে করি। সিগম্যান্ড ফ্রয়েড একজন অস্ট্রিয়ান এবং সাইকো অ্যানালিস্ট ছিলেন। তার ক্যারিয়ারের প্রথম দিকে তিনি হিস্টেরিয়া কেসেস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। পরবর্তীতে তিনি আইডেন্টিটি, সেক্সুয়ালিটি, আনকনশিয়াসনেস নিয়ে কাজ করেন। তার সবচেয়ে বড় অবদান হলো তিনি মানুষের চিন্তাভাবনা এবং আচরণের উপর একটি নতুন ও পাওয়ারফুল ওয়ে আবিষ্কার করেন। ফরাসি থিঙ্কার জ্যাক্স ল্যাকান ফ্রয়েডের এই থিওরিজগুলোকে ভাষাতত্ত্বের আলোকে পুনরায় তুলে ধরেছিলেন। তাদের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো সাবজেক্টিভিটি এবং ডিজায়ার, আর আদারনেস এবং ল্যাক, এই দুটি বিষয়কে একে অপরের সাথে একত্রিত করেছেন। ফ্রয়েডের মতো তিনিও একজন প্র্যাকটিসিং সাইকোঅ্যানালিস্ট ছিলেন। 1930 সালে ফ্রেঞ্চের তার লেখাগুলো প্রকাশিত হয়েছিল, যদিও তার কাজের প্রভাব ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ডে অনেক পরে এসেছিল। 1966 সালে তিনি ইংলিশে এক্রিটস পাবলিশ করেন, যা ছিল খুব গুরুত্বপূর্ণ। ল্যাকানের চিন্তাভাবনার মাধ্যমে ফ্রয়েডের থটস লিটারেরি থিওরিতে বর্তমান সময়ে প্রচুরভাবে প্রভাব ফেলতে লক্ষ্য করা যায়। ল্যাকান ফ্রয়েডের মতো বর্তমান সময়ে সমানভাবে গ্রহণযোগ্য তার থটসের জন্য। ফ্রয়েডের যে মেন আইডিয়াসগুলি, সেই আইডিয়াসগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। ফ্রয়েড বিশ্বাস করতেন যে একজন ব্যক্তির মানসিক প্রক্রিয়ার অর্থাৎ মেন্টাল প্রসেসের বেশির অংশই অবচেতন। এই জন্য কিছু কিছু সেক্সুয়াল আবেগ যা প্রবলভাবে নিয়মবিরুদ্ধ হওয়ায় আমরা সক্রিয়ভাবে কনশাস অ্যাওয়ারনেস থেকে বাদ দিয়েছি। আবার আমাদের মেন্টাল মেকআপের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। বহু কনশাস প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় পরে লুপ্ত হয়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো আবার ফিরে আসতে পারে না। এরপর ফ্রয়েড আনকনশিয়াসের ভ্যারাইটি নিয়ে বলেছেন। তিনি আনকনশিয়াসের একটি ভ্যারাইটি নিয়ে বলেছেন, সেটি হলো যে এমন কিছু আনকনশিয়াসনেস আছে যেগুলি কনশাস ম্যাটেরিয়ালে পরিবর্তিত হয় খুব সহজে এবং বিভিন্ন পরিস্থিতিতে বারবার আমাদের সামনে চলে আসে। আবার এক ধরনের আনকনশাস আছে যেগুলো পরিবর্তন হয়ে এত সহজে আসে না। ফ্রয়েড এই দ্বিতীয় প্রকার আনকনশাস নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন। সাইকোঅ্যানালাইসিসকে যখন থিওরি হিসেবে উল্লেখ করা হয়েছে তখন সেখানে এটাকে এক ধরনের টকিং কিওর হিসেবে দেখানো হয়েছে। এই ক্ষেত্রে ফ্রয়েড একটি পদ্ধতির কথা বলেছেন যেখানে পেশেন্টসরা তাদের মনে যা আসবে তাই বলবে, কিন্তু আপাত দৃষ্টিতে তার অর্থ নেই বলে মনেও হতে পারে। ফ্রয়েড কিছু নিউরোটিক সিমটমযুক্ত পেশেন্টসদের প্রতি আগ্রহ দেখান যাদের মধ্যে কিছু অমীমাংসিত দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। তাদের আনকনশাসনেস বা আনকনশাস ফিলিং ও উৎপীড়নমূলক ইগোর চাহিদার মধ্যে। রিপ্রেসিভ
ডিম্যান্ড অফ ইগো যেটাকে বলা হচ্ছে। এরপর ফ্রয়েড 3টি সাইকিক জোনের কথা বলেছেন। এই 3টি সাইকিক জোন কি কি? যথাক্রমে দ্য ইগো, দ্য আইডি অ্যান্ড দ্য সুপার ইগো। দ্য আইডি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা সেক্সুয়াল এনার্জির সাথে সম্পর্কযুক্ত। এটা কোনো ভালো বা খারাপ অর্থাৎ গুড আর এভিল সম্পর্কে ধারণা দিতে পারে না। এটা হলো শুধুমাত্র সুখের তত্ত্ব, যাকে বলা হয় জীবনের মৌলিক তত্ত্ব। এর মাধ্যমে স্যাটিসফ্যাকশন লাভ করা হয়। এটা আমাদের ডিজায়ার্স ও অ্যাগ্রেশনসের উৎস। এর মধ্যে মরাল রেস্ট্রেন্ট বা নৈতিক বাধ্যবাধকতা, সোশ্যাল কানেকশনস ও এথিক্সকে বিশেষভাবে বিবেচনা করা হয় না। আবার দ্য ইগোকে বলেছেন এটা মনের এক ধরনের রেশনাল গভর্নিং এজেন্ট। দ্য ইগো নিয়ন্ত্রিত হয় দ্য ওয়ার্ল্ড আউট দেয়ারের দ্বারা। এটা দ্য আইডি এর সহজাত প্রবৃত্তিকে পরিচালিত করে, যাতে করে এটা নন ডিস্ট্রাকটিভ প্যাটার্ন হিসেবে দেখানো যায়। থার্ড সাইকিক জোন হলো দ্য সুপার ইগো। এটাকে ফ্রয়েড এক ধরনের মরাল সেন্সরিং এজেন্সি বলেছেন। এটা সামগ্রিক শিখনের দিকে ইঙ্গিত করে। যখন দ্য ইগো দ্য আইডিকে প্রতিহত করার চেষ্টা করে, তখন বাস্তবিক বিবেচনার দিক থেকে দ্য সুপার ইগোও তাই করে। তাই দ্য আইডিকে প্লেজার প্রিন্সিপল, দ্য ইগোকে রিয়েলিটি প্রিন্সিপল এবং দ্য সুপার ইগোকে মরালিটি প্রিন্সিপালের সাথে তুলনা করা হয়। এরপর ফ্রয়েড চাইল্ড সাইকোলজি ও সেক্সুয়ালিটি নিয়ে তার দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন। ফ্রয়েড লক্ষ্য করেছিলেন শিশু কিছু ফেজ বা দশার মধ্য দিয়ে যায়, আর এই প্রত্যেকটি ফেজ বা দশা একটি নির্দিষ্ট এরোজেনিয়াস জোনের দ্বারা নিয়ন্ত্রিত। শিশু তার প্রথম 5 বছর এই এরোটিক ডেভেলপমেন্ট বা ভালোবাসার বাতাবরণের মধ্যে অতিবাহিত করে। এর মধ্যে 3টি জোনের কথা তিনি বলেছেন। এই 3টি জোন হলো দ্য ওরাল জোন, দ্য অ্যানাল জোন এবং দ্য জেনিটাল জোন। শিশু তার এই জোনসগুলো শুধুমাত্র আনন্দ উদ্দীপনার মাধ্যমে অতিক্রম করে না। এছাড়া তার যে ভাইটাল নিডস আছে, যেমন খাবার খাওয়া বা মলমূত্র পরিত্যাগের মাধ্যমে পরিতৃপ্তি লাভ করার মতো অবস্থা, তাকেও কিন্তু পেরোতে হয়। প্রথম দশাতে শিশু তার পরিতৃপ্তি লাভ করে মাতৃদুগ্ধ পানের মাধ্যমে, যা তার কাছে আনন্দদায়ক। শিশুর প্রধান সেন্সেশনাল জোন হলো অ্যানাল। এই জোন শিশু তার মলমূত্র পরিত্যাগ বা এক্সপালশনের মাধ্যমে তার যে চাপের উৎস সেটাকে পরিত্যাগ করে। এর পরের স্টেজ বা জোন হলো জেনিটাল। এই জোনকে বলা হয় ইরোজেনিয়াস জোন। প্রায় 5 বছরের কাছাকাছি শিশু তার মায়ের প্রতি ভালোবাসা মিশ্রিত ভক্তি ও বাবার সাথে পরিচয়ের কাজ শুরু করে দেয়। এটা ততদিন পাশাপাশি অবস্থান করে যতদিন পর্যন্ত না তার যৌন আকাঙ্ক্ষা বা সেক্সুয়াল উইশেস নিশ্চিতকরণ করা হয়। এটাকে বলা হয় ইডিপাস কমপ্লেক্স। এরপর তার বাবাকে সে একটা বাধা হিসেবে দেখতে থাকে। যখন তার ইচ্ছা পরিণত হতে থাকে, তখন সে তার বাবার থেকে মুক্ত হয়ে মায়ের সাথে থাকতে চায়। এরপর আমরা জানব ফ্রয়েডের ধারণা কি সম্পর্কে, অ্যাবাউট ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। ফ্রয়েড ড্রিমকে দেখিয়েছেন একটি নিপীড়িত বা রিপ্রেসড ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণতা হিসাবে। অর্থাৎ আপাত দৃষ্টিতে ইচ্ছা পরিপূর্ণ হয়েছে মনে হলেও তা পরিপূর্ণ হয়নি। সেক্ষেত্রে একটি কম্প্রোমাইজ হিসেবে আমাদের সামনে চলে আসে, আর এই কম্প্রোমাইজটা হয় আবেগের চাহিদা ও বিভিন্ন প্রকার উৎপীড়নমূলক শক্তির গভীরতার মাধ্যমে। সবচেয়ে যে বিষয়টি আমাদের মনে রাখা দরকার তা হলো ড্রিমসগুলো হলো দ্য আনকনশিয়াসের একটি পার্ট। জোকস, বাংলিংস, মিসরিডিংস, ফেলিওর অফ মেমোরি, আনকাউন্টেবল স্লিপস অফ টাং, এগুলো সবই এক শ্রেণীভুক্ত। ফ্রয়েড জোর দিয়ে বলেছেন যে ড্রিমের ইন্টারপ্রিটেশন হলো দ্য রয়্যাল রোড। এটা অবচেতন মনের ক্রিয়াকলাপের একটি জ্ঞান। সেই দৃষ্টিভঙ্গি থেকে ড্রিম হলো আমাদের সচেতন অধ্যায় এবং অনুরূপভাবে আনকনশিয়াসের জন্য একটি যুক্তি। ফ্রয়েড তার ইন্টারপ্রিটেশন অফ ড্রিমসে বলেছেন যে ড্রিম ওয়ার্ক হলো মানসিক ক্রিয়াকলাপের একটি প্রক্রিয়া, যার মধ্যে ড্রিম থটসগুলো ড্রিম কন্টেন্ট বা উপাদানে পরিণত করা হয়। কনডেনসেশন, ডিসপ্লেসমেন্ট, রিপ্রেজেন্টেশন এবং সেকেন্ডারি রিভিশন, এই 4টি অ্যাক্টিভিটি আমাদের ড্রিম ওয়ার্কের মধ্যে বর্তমান। কনডেনসেশন
তখনই ঘটে যখন আমাদের স্পষ্টভাবে দৃশ্যমান স্বপ্নের মধ্যে কম পরিমাণ উপাদানে থাকে, কিন্তু এটা আবার সুপ্ত বা প্রচ্ছন্ন স্বপ্নের মতো নয়। এই ড্রিম যে কোনো ছদ্মবেশী আকার ধারণ করে থাকে। রিপ্রেজেন্টেশন বলতে বোঝায় চিন্তার মধ্যে কল্পনাকে স্থানান্তরিত করা। সেকেন্ডারি রিভিশন হলো মনের প্রচেষ্টার একটি অংশ। এর মাধ্যমে ড্রিমের উপাদানগুলি আদেশ করতে, সংশোধন করতে বা সম্পূর্ণ করতে ব্যবহৃত হয়। ডিসপ্লেসমেন্ট ও কন্ডেনসেশন স্বপ্নের মধ্যে প্রকাশিত ভয় ও ইচ্ছাকে শুধুমাত্র গোপন করে না, বরং তারা বিভিন্ন রকমের মেটেরিয়ালস যেমন ইমেজেস, সিম্বলস ও মেটাফোর্সকে তৈরি করে। ভয় এবং ইচ্ছাকে গোপন করার একটি বিশেষ ভূমিকা হলো বিভিন্ন সমালোচনাকে পিছনে ফেলে দেওয়া, যেটা সাধারণত কনশাস মাইন্ডের বাইরে আসতে পারে না। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।